পড়ছি লং ওয়াক টু ফ্রিডম, লিখেছেন নেলসন ম্যান্ডেলা। প্রথম পরিচ্ছেদ একটি গ্রাম্য ছেলেবেলা, পার্ট 4। আমার বয়স যখন 16 বছরে পা দিল, তখন রাজ্য প্রধান আমাকে নাবালক থেকে সাবালক করার সিদ্ধান্ত নিলেন। ছোটদের মধ্যে বালক থেকে পরিণত মানুষ হওয়ার একটি মাত্র পথ রয়েছে, সেটি হলো খতনা। আমাদের স্থানীয় আদি সংস্কৃতি অনুযায়ী খতনা করানো হয়নি এমন কোনো ব্যক্তি তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না। তাকে কেউ বিয়ে করতে রাজি হয় না, এমনকি কোন ধর্মীয় অনুষ্ঠানে তাকে অংশ নিতে দেওয়া হয় না। ঝোসা সম্প্রদায়ের খতনা না নেওয়া লোক কখনো পূর্ণাঙ্গ পুরুষের মর্যাদা পায় না। বয়সে যতই বড় হোক, তাকে আজীবন বালকের মর্যাদা নিয়েই সমাজে থাকতে হয়। আসলে একজন পুরুষ মানুষকে আনুষ্ঠানিকভাবে সমাজের অন্তর্ভুক্ত করতেই এই খতনা পদ্ধতি চালু ছিল। খতনার বিষয়টি শুধুমাত্র একটি তুচ্ছ অস্ত্রোপচারের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, এর জন্য একটি দীর্ঘস্থায়ী আনুষ্ঠানিকতা ও উৎসবের আয়োজন করা হতো। একজন ঝোসা হিসেবে খতনার দিন থেকেই আমিও নিজেকে পরিণত মানুষ হিসেবে গণ্য করি। রাজ্য প্রধান অর্থাৎ আমার বালক পিতার ছেলে জাস্টিসের খতনা দেওয়ার উদ্দেশ্যেই মূলত খতনা উৎসবের আয়োজন করা হয়েছিল। জাস্টিস ছাড়া আমাদের 26 জনকেও তার সঙ্গেই খতনা দেওয়ার সিদ্ধান্ত হলো। তার সঙ্গে আমাদের খতনা দেওয়ার উদ্দেশ্য হলো তাকে সঙ্গ দেওয়া। পরিকল্পনা মতো নতুন বছরের শুরুতেই অ্যাম্বাসি নদীর পাড়ে অবস্থিত টাইহালারা উপত্যকায় বানানো 2টি স্বর্ণের ঘরের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম। ওই ঘরে বিশেষ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে থেম্বুরাজদের খতনা দেওয়ার রীতি প্রচলিত ছিল। ঘর দুটি জনবসতি থেকে বেশ দূরে অবস্থিত ছিল। সামাজিক রীতি অনুযায়ী আমরা যারা খতনা দিতে যাচ্ছি তাদের সবাইকেই খতনার আগে বেশ কয়েকদিন এই নির্জন ঘরে কাটাতে হবে। এই সময়টা আমাদের সবার কাছে ছিল পবিত্র আর বরকতময়। কয়েকদিনের মধ্যেই বালক থেকে প্রাপ্তবয়স্ক হিসেবে সমাজের স্বীকৃতি পেতে যাচ্ছি ভেবে আমার খুব ভালো লাগছিল। খতনা উৎসব শুরু হওয়ার কয়েকদিন আগেই আমরা যথারীতি অ্যাম্বাসি নদীর পাড় ধরে হেঁটে টাইহালারা উপত্যকার সেই বিরান বাড়িতে পৌঁছলাম। বালক বেলার শেষ কয়েকটা দিন অন্যান্য সাথীদের সঙ্গে এখানে কাটাতে হবে, এই বিষয়টি আমাদের সবার জন্যই খুব আনন্দদায়ক ছিল। আমাদের এই সাময়িক আবাসস্থলের সবচেয়ে কাছে যার বাড়ি ছিল তার নাম বানাবাকি ব্লেয়াই। এই ছেলেটা আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল। বিত্তশালী পরিবার বলতে যা বোঝায় ও ছিল সেই পরিবারের। লাঠি খেলায় বারবার চ্যাম্পিয়ন হওয়া সুঠামদেহী ব্লেয়াই মেয়েদের কাছে খুব জনপ্রিয় ছিল। এই জনপ্রিয়তার কারণে ওর গার্লফ্রেন্ডের সংখ্যাও কম ছিল না। টাইহালার হাতে থাকাকালীন ব্লেয়ারের কিশোরী ভক্তরা একের পর এক তাকে দেখতে আসছিল, সাথে করে নিয়ে আসছিল প্রচুর খাবার আর নানা রকম উপহার। ব্লেয়াই লিখতে অথবা পড়তে পারতো না, কিন্তু আমাদের মধ্যে সেই ছিল প্রখর বুদ্ধিসম্পন্ন ছেলে। সে কবে একবার জোহান্সবার্গ গিয়েছিল, সেই অভিযাত্রার গল্প আমরা গভীর আগ্রহ নিয়ে তার কাছ থেকে শুনতাম। আমরা সবাই গোল হয়ে বসতাম আর সে জোহান্সবার্গ ভ্রমণের রোমাঞ্চকর গল্প বলতো। সেখানকার খনি সম্পর্কে সে এমন অ্যাডভেঞ্চারের বর্ণনা দিত যে আমার মনে হতো রাজা বাদশাহ হওয়ার চেয়ে খনি শ্রমিক হওয়া আরো অনেক বেশি গৌরবজনক। খনি শ্রমিকদের দুঃসাহসিক কাজ কারবারের কথা শুনে আমার মাথায় তালগোল পাকিয়ে যেত। মনে হতো নিজেকে বীর পুরুষ হিসেবে প্রমাণ করার জন্য এর চেয়ে আর ভালো কোনো পেশা দুনিয়ায় থাকতে পারে না। অনেক পরে বুঝতে পেরেছি, ব্লেয়ারের মতো লোকদের অতিরঞ্জিত ফাঁপা গল্পের ফাঁদে পড়ে বহু মানুষ জোহান্সবার্গের খনিতে কাজ করতে যেত আর বেঘরে প্রাণ হারাতো। তখনকার দিনে খনিতে কাজ করার জন্য খনি মালিকরা জনগণকে যতটা না উদ্দীপ্ত করত, তার চেয়ে বেশি করত ব্লেয়ারের মতো স্থানীয় লোকজন। গণখতনা উৎসবে যোগ দেওয়ার আগে যাদের খতনা করানো হবে তাদের দুঃসাহসী অথবা বুদ্ধিদীপ্ত কিছু একটা করে দেখানোর রীতি প্রচলিত ছিল। যে সময়ের কথা বলছি তারও বহুকাল আগে ছেলেরা গরুর পাল সামলানো অথবা সম্মুখ সমরে অংশ নিয়ে বীরত্ব প্রদর্শন করত। কিন্তু আমাদের সময় শারীরিক কসরত দেখানোর চেয়ে ধূর্ত বুদ্ধির মার পেছে অ্যাডভেঞ্চারাস কিছু একটা করে দেখানোকেই বেশি নায়কোচিত কাজ বলে গণ্য করা হতো। এ কারণে টাইহালারার উদ্দেশ্যে রওনা দেওয়ার 2 দিন আগে আমরা কাছের একটা খামার থেকে শূকর চুরি করার সিদ্ধান্ত নিলাম। খামার থেকে শূকর নিয়ে আসতে যাতে ঝক্কি ঝামেলা না হয় এবং খামারি যাতে টের না পায়, সেজন্য আমরা অনেক ভেবে একটা বুদ্ধি বের করলাম। আফ্রিকান ভাল্লুক ধরার জন্য সে সময় এক ধরনের সুগন্ধি টোপ ব্যবহার করা হতো। আমরা মুঠোয় করে ওই টোপ নিয়ে রাতে খামারের কাছে গেলাম। শূকরের ঘরের পাশে ছড়িয়ে দিতেই একটা বড়সড় শূকর বেরিয়ে এলো। আমরা সুগন্ধি টোপের গুঁড়ো ফেলতে ফেলতে পাশের একটা মাঠে নিয়ে এলাম। শূকরটা ওই গুঁড়োর রেখা ধরে এগিয়ে মাঠে চলে এলো। সে সুগন্ধি খাবার খেতে খেতে মাঠে আসার সময় লক্ষ্য করেনি আমরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি। সুযোগ বুঝে সবাই ঝাঁপিয়ে পড়ে সেটা ধরে ফেললাম।
এবং ছুরির এক পোচে ধর থেকে মাথাটা আলাদা করে ফেললাম। সেদিন রাতে মাথার উপর অনেক তারা ছিল, চারপাশে ছিল ঘন অন্ধকার। আমরা আগুন জ্বেলে তাতে চুরি করা শূকরটাকে পুড়িয়ে সিদ্ধ করে খেলাম। জীবনে কতবার কত ধরনের মাংস খেয়েছি, কিন্তু সে রাতের পোড়ানো শূকরের মাংসের মতো দুর্লভ স্বাদ আর কোনোদিন উপভোগ করতে পারিনি। আমাদের যেদিন খতনা করানো হলো তার আগের রাতে নাচ গানের এক জম্পেশ উৎসবের আয়োজন করা হলো। উপত্যকার নিকটবর্তী গ্রাম থেকে মহিলারা দল বেঁধে আসলো। তাদের গান আর ছন্দময় হাততালির সঙ্গে আমরাও নাচতে লাগলাম। ধীরে ধীরে বাজনা দ্রুত লয়ে এবং চড়া শব্দ হতে লাগলো। বাজনার তালে তালে আমরা নাচের লয় বাড়িয়ে দিলাম। উন্মাতাল নৃত্যের মধ্যেই ভুলে গেলাম কয়েক ঘন্টা পরে আমাদের কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। রাতভর গান বাজনা শেষে ভোরের আলো ফুটতেই আমরা খতনার জন্য প্রস্তুতি নিলাম। শীতের দিন হলেও আমাদের স্নান করার জন্য কাছের নদীতে নিয়ে যাওয়া হলো। খতনা করার আগে দেহ মন পবিত্র করার জন্য বিশেষ এই স্নান রীতি তখন প্রচলিত ছিল। সূর্য মাথার উপর আসার পরপরই খতনা দেওয়ার কাজ শুরু হলো। নদীর পাড়ে সবাইকে পাশাপাশি দাঁড় করানো হলো। এই উৎসব মুখর গণখতনা দেখার জন্য প্রত্যেক ছেলের বাবা মা আত্মীয় স্বজনের পাশাপাশি স্বয়ং রাজ্য প্রধান তার পাত্রমিত্র সভাসদ নিয়ে হাজির হলেন। আমাদের সবার পরনে ছিল এক টুকরো কম্বল। সামরিক কমান্ডের মতো ঢোল বাজানো শুরু হলো। বড়দের নির্দেশ অনুযায়ী আমরা যার যার কম্বল গা থেকে খুলে সেটা বিছিয়ে নিলাম। সবাই তখন একেবারে নগ্ন। এক সারিতে সবাই সামনের দিকে দুপা ছড়িয়ে বসলাম। কঠিন মুহূর্তটা যখন আসবে তখন কি অবস্থা হবে এই ভেবে উদ্বেগ আর উত্তেজনায় আমি তখন রীতিমতো কাঁপছিলাম। ভয় পাওয়া অথবা কান্নাকাটি করলে মান সম্মান কিছু থাকবে না। এই কারণে যাই হোক না কেন আমি সিদ্ধান্ত নিলাম কোনো ধরনের দুর্বলতা প্রকাশ করে নিজেকে, নিজের গোত্রকে এবং আমার অভিভাবকদের ছোট করব না। সে সময় খতনাকে সাহসিকতা ও সহ্য ক্ষমতার পরীক্ষা হিসেবে গণ্য করা হতো। এই সময় কোনো ধরনের ব্যথানাশক অথবা অ্যানাস্থেটিক ব্যবহার করা হতো না। যারা নিজেদের বাপের বেটা প্রমাণ করতে চাইতো তাদের ওই দুঃসহ যন্ত্রণা নীরবে সহ্য করতে হতো। বসা অবস্থায় ডান দিকে ঘাড় ঘুরিয়ে দেখি একজন বয়স্ক লিকলিকি দেহের লোক তাঁবুর মধ্যে থেকে বেরিয়ে এলো এবং আমাদের সারির প্রথম ছেলেটার সামনে উবু হয়ে বসলো। উপস্থিত দর্শকদের মধ্যে প্রচণ্ড হর্ষধ্বনির আওয়াজ পাওয়া গেল। বুঝলাম নিম্নাঙ্গ কর্তন উৎসব শুরু হচ্ছে। হালকা পাতলা যে লোকটা এসেছে সে এ তল্লাটের বিখ্যাত ইংচিবি অর্থাৎ হাজাম জিকালেকা ল্যান্ড থেকে তাকে আনা হয়েছে। তার হাতে যে বিশেষ ছুরি দেখা যাচ্ছে তা দিয়ে ঘ্যাঁচ করে এক পোচে সে যে কত ছেলে শিশ্নাঙ্গ কেটে ফেলেছে তার হিসাব নেই। হঠাৎ শুনলাম কাতর কণ্ঠে ডান দিকের প্রথম ছেলেটা অ্যান্ডি ইন্ডোডা অর্থ আমি একজন পুরুষ মানুষ বলে চিৎকার করে উঠল। খতনা করানোর সময় আমাদের এটা বলার জন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরে ছিল রাজ্য প্রধান মানে আমার পালক পিতার ছেলে জাস্টিস। মিনিট দুয়েকের মধ্যে সেও ইন্ডি ইন্ডোডা বলে চিৎকার করে উঠল। এরপর আরও দুজন, তারপর আমি। আমার মাথা ফাঁকা হয়ে গেল। তাদের খতনা কখন হয়ে গেছে বলতে পারবো না। দেখলাম লোকটা আমার সামনে, হাতে রক্তমাখা ছুরি। আমি যথাসম্ভব মন শক্ত করে সরাসরি তার চোখের দিকে তাকে চাইলাম। তাকে যেন কেমন বিমর্ষ মনে হচ্ছিল। এই শীতের দিনেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। তার হাত দুটো এত ক্ষিপ্র গতিসম্পন্ন যেন ভিন্ন গ্রহের কোনো শক্তি তাকে পরিচালিত করছিল। লোকটা কোনো কথা না বলে আমার শিশ্নের অগ্রভাগে চামড়ায় এক হাত দিয়ে সজোরে টেনে ধরল, তারপর অন্য হাতে স্যাঁত করে ছুরি চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার মনে হলো যেন আমার শিরা উপশিরা দিয়ে আগুনের দগদগে রেখা ছুটে চলেছে। এত ব্যথা লাগলো যে আমি দাঁতে দাঁত চেপে বুকের উপর মুখ নামিয়ে আনলাম। কান্নার কথা মনে আসতো বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো। কয়েক মুহূর্ত চুপ থাকার পর বলে উঠলাম, অ্যান্ডি ইন্ডোডা। কর্তৃত শিশ্নের দিকে তাকিয়ে দেখলাম গোল আংটির মতো করে চামড়া কেটে নেওয়া হয়েছে। যখন দেখলাম অন্যরা আমার চেয়ে শক্ত আর দৃঢ় মনোবল নিয়ে আছে তখন খুব লজ্জা পেলাম। ব্যথা চোটে কিছুক্ষণের জন্য আমি নিয়ন্ত্রণ হারিয়ে কেঁদে ফেলেছিলাম। হুঁশ হতেই সর্বোচ্চ চেষ্টায় যন্ত্রণা লুকানোর চেষ্টা করলাম। ব্যথা পেলে একটা ছোট ছেলে কান্নাকাটি করতেই পারে, কিন্তু খতনা করানো সদ্য স্বীকৃতি বেটা ছেলের চোখে পানি আসবে সেটা কোনো কাজের কথা হতে পারে না। একজন প্রাপ্তবয়স্ক ঝোসা যা যা করতে পারে এখন তার সব কিছু করার অধিকার আমার রয়েছে।
ইচ্ছে করলে এখন আমি বিয়ে করতে পারবো, নিজের জন্য আলাদা ঘর বানাতে পারবো এবং আলাদাভাবে জমি চাষও করতে পারবো। আমার সম্প্রদায়ে বিভিন্ন বিচার সালিসিতে অংশ নিতে পারবো এবং সেখানে সভাসদরা আমার বক্তব্যকে গুরুত্বের সাথে শুনতে বাধ্য হবে। খতনার পর সবাইকে একটা নতুন নামও দেওয়ার রীতি ছিল। আমার নাম দেওয়া হলো ডালিভুং, যার অর্থ ভুঙ্গার প্রতিষ্ঠাতা। ফ্রান্সকে স্থানীয় প্রশাসন পরিষদকে ভুঙ্গা বলা হতো। ঝোসার সমাজপতিরা আমার পূর্ববর্তী নাম রলি লাহলা অথবা নেলসন নাম দুটোর চেয়ে এই নামটিকে বেশি পছন্দ করলেন। নতুন নাম পেয়ে আমিও খুব খুশি। কেউ যখন আমাকে ডালিভুঙ্গা নামে ডাকতো তখন রীতিমতো গর্ব অনুভব করতাম। সবার খতনা হয়ে গেলে পুরুষাঙ্গে কেটে ফেলা যে চামড়াগুলো আমাদের সামনে ছড়িয়ে ছিটে ছিল, হাজামের এক সহযোগী তা কুড়িয়ে আমাদের যার যার পাতলা কম্বলের কোনায় বেঁধে দিল। হাজাম ক্ষত শুকানোর ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত এক ধরনের কাটা গাছের পাতা পেটে তা ক্ষতস্থানে বেঁধে দিলেন। রক্ত পড়া বন্ধে এই ওষুধটি সাংঘাতিক কার্যকর ছিল। আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে আমাদের নদীর পাড় থেকে ধরাধরি করে কুঁড়ের মধ্যে নিয়ে আসা হলো। কুঁড়ের মধ্যে ভেজা কাঠে বিশেষ কায়দায় আগুন ধরিয়ে দেওয়া হলো। সেই ভেজা কাঠ থেকে বকবক করে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। ধোঁয়ায় ভরা ঘরে আমাদের শুইয়ে দেওয়া হলো। এক পা টান টান করে ছড়ানো, আরেক পা ভাঁজ করে ঊর্ধ্বমুখে দাঁড়ানো। বিশেষ ধরনের ভেজা কাঠ থেকে যে ধোঁয়া বেরোচ্ছিল সেটা ক্ষত শুকানোর ক্ষেত্রে সাহায্য করে বলে এই ব্যবস্থা। এই মুহূর্তে আমরা হচ্ছি ছোসাদের ভাষায় এক কোয়েজা বা প্রাপ্তবয়স্ক পুরুষ রাজ্যগামী লোক। আমাদের সার্বিক দেখাশোনার জন্য একজন এমাখানকাতা বা অভিভাবক দেওয়া হলো। পূর্ণাঙ্গ পুরুষদের জগতে ঢুকতে আমাদের কি কি নীতিমালা ও অনুশাসন মেনে চলতে হবে সেটা বুঝিয়ে দেওয়াই ছিল তার মূল কাজ। এর জন্যে প্রথমে তিনি আমাদের উলঙ্গ শরীরে নখ থেকে চুল পর্যন্ত কাদা ও ছাই দিয়ে ঘষলেন। পুরো দেহ ছাইতে ঢেকে যাওয়ায় আমাদের ভূতের মতো লাগছিল। সাদা ছাইকে ছোসাদের মধ্যে শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হতো। গায়ে লাগানো কাদা শুকিয়ে টান ধরার সময় মনে হচ্ছিল চামড়ার মধ্যে ব্লেড দিয়ে কেউ যেন ধীরে ধীরে চিরে যাচ্ছে। ওই অবস্থায় ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে একজন ইকান খাতা বা পরিচারক এসে আমাদের আস্তে আস্তে ডাক দিয়ে ঘুম থেকে জাগালেন। তিনি বললেন, যার যার কম্বলের কোনায় শীর্ষাগ্রে যে কাটা চামড়া রয়েছে তা বাইরে গিয়ে কোনো একটা গর্তে রেখে আসতে হবে। উপজাতীয়রা বিশ্বাস করে ওই কাটা চামড়া ব্যবহার করে টিকটিকি ও গিরগিটি অনেক অশুভ কাণ্ড ঘটায়, তাই তাদের চোখ এড়ানোর জন্য অন্ধকারের মধ্যে এ চামড়া গর্তে পুঁতে ফেলতে হয়। এছাড়াও জোসারা মনে করে এই চামড়া পুঁতে ফেলে খতনার মাধ্যমে পূর্ণাঙ্গ পুরুষ হওয়ার লোকটা তার নাবালক জীবনটাকে দাফন করে দেয়। শীতের রাতে গরম কুড়িঘর ছেড়ে আমি বাইরে যেতে চাচ্ছিলাম না, কিন্তু ওই লোকটার পেতে অন্ধকারের মধ্যে আমাকে বাইরে আসতে হলো। ঘর থেকে কিছু দূর গিয়ে আমি একটা জায়গায় মাটি খুঁড়ে সেখানে চামড়াটাকে পুঁতে ফেললাম। মনে হলো এই মাত্রই আমি চূড়ান্তভাবে নাবালক থেকে সাবালক আর মাস্টার থেকে মিস্টার হয়ে উঠলাম। খতনার ক্ষত শুকানোর আগ পর্যন্ত দুটো কুঁড়ে ঘরে আমাদের 26 জনকে থাকতে দেওয়া হয়েছিল। এক ঘরে 13 জন, অন্য ঘরে বাকি 13 জন। কুঁড়ের বাইরে আসতে হলে আমাদের আপাদ মস্তক কম্বলে ডেকে আসতে হতো, কারণ এই সময়ে কোনো মহিলার চোখে পড়ার অনুমতি ছিল না। এর মাধ্যমে এক ধরনের আধ্যাত্মিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। আমরা সবেমাত্র বালক থেকে পুরুষ হলাম। আগামী দিনগুলোতে আমাদের মানসিকতা যে ভার ভেরিকে আসা দরকার, এর মাধ্যমে তারই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ক্ষত শুকিয়ে গেলে কুঁড়ের বাইরে অর্থাৎ প্রকাশ্যে আসতেও কিছু নিয়ম মানতে হতো। খতনা দেওয়ার পরপরই আমাদের গায়ে সাদা কাদামাটি মাখিয়ে দেওয়া হয়েছিল। যেদিন কুঁড়ের বাইরে আনা হলো সেদিন গা থেকে সাদা মাটির রং ধুয়ে ফেলার জন্য ভোরে সবাইকে অ্যাম্বাসি নদীতে স্নান করানো হলো। তারপর গা মুছিয়ে দেওয়ার পর শুকনো শরীরে আবার মাটির রং লাগানো হলো। তবে এবার সাদা নয়, এবারের রং ছিল গেরুয়া লাল পোড়ামাটির রং। ঝোসাদের সাংস্কৃতিক রীতি অনুযায়ী স্নানের পর প্রত্যেক পুরুষকে এক রাতের জন্য শয্যাসঙ্গী হিসেবে একজন অবিবাহিতা মেয়েকে দেওয়া হতো। মেয়েটা তার নিজের শরীর পুরুষের শরীরে ঘেঁষে সেই লাল মাটির রং উঠিয়ে দিত। পরবর্তীতে তারা চাইলে তাদের মধ্যে বিয়ে দেওয়া হতো, তবে এটা বাধ্যতামূলক ছিল না। কেউ চাইলে মেয়েদের সঙ্গ পরিহার করতে পারত। জানিয়ে রাখা দরকার, আমাকে কোনো মেয়ের সঙ্গে শুয়ে গা থেকে রং তুলতে হয়নি। শুকরের চর্বি ঘষে তারপর আমি গা দিয়ে ধুয়ে ফেলেছিলাম।
তাতে পুরো দস্তুর পাকসাক হয়ে উঠেছিলাম আমি। খতনার প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ হলো। টাইহালারা ত্যাগ করার আগে আমাদের অস্থায়ী নিবাস হিসেবে বানানো বিশাল কুঁড়ে দুটোই আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এর মাধ্যমে প্রতীকী অর্থে আমাদের নাবালক জীবনকে ধ্বংস করে দেওয়া হলো। বাড়িতে ফেরার পর নতুন পৌরষ প্রাপ্তি উপলক্ষে আমাদের জন্য এক জমকালো অভ্যর্থনা উৎসবের আয়োজন করা হলো। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্থানীয় গোত্রপ্রধানরা অনুষ্ঠানে যোগ দিলেন। গণ্যমান্যরা এ উপলক্ষে ভাষণ দিলেন, নাচ গান হলো। আমন্ত্রিতরা আমাদের জন্য নানা ধরনের উপহার নিয়ে এলেন। উপহার হিসাবে আমি পেলাম 2টো বকনা বাছুর ও 4টি ভেড়া। এসব পেয়ে নিজেকে আগের যে কোনো সময়ের চাইতে অনেক ধনী মনে হলো। এর আগে ব্যক্তিগত সম্পত্তি বলতে আমার কিছুই ছিল না। হঠাৎ করে এতগুলো ভেড়া ও বাছুরের মালিক হয়ে নিজেকে আসলে সামর্থ্যবান পুরুষ বলে মনে হচ্ছিল। যদিও রাজ্য প্রধানের ছেলে জাস্টিসের উপহারের সামনে আমার পাওয়া উপহার কিছুই ছিল না। বিভিন্ন গোত্রপ্রধান এসে তাকে সব মিলিয়ে শতাধিক ভেড়া আর কয়েকশো মুরগি উপহার দিয়েছিলেন। তবে তাতে আমি মোটেও ঈর্ষান্বিত হইনি। আমি ভালোভাবে জানতাম জাস্টিস রাজার ছেলে, তার উপহারের পাল্লা ভারী হওয়াই স্বাভাবিক। যা কিছু পেয়েছি তাই নিয়ে আমি যথেষ্ট খুশি ও গর্ববোধ করেছিলাম। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই একদিন ধন সম্পদ আর সম্মান আমার হাতে আসবে। অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে প্রধান বক্তা ছিলেন পার্শ্ববর্তী এলাকার সাবেক গোত্রপ্রধান দালিয়েন দিয়াবুর ছেলে সর্দার মেলিক কিলি। তার ঝাঁঝালো ভাষণ শুনে আমি এতক্ষণ যে ধন সম্পদ আর সম্মানের স্বপ্নে বিভোর হয়েছিলাম তা মুহূর্তে খান খান হয়ে গেল। প্রথমে প্রচলিত নিয়মে তিনি বক্তব্য শুরু করলেন। বললেন, বহু বহু বছর ধরে প্রচলিত এই খতনা উৎসব ঝোসাদের জন্য খুবই মজার আর উৎসব মুখর বিষয়। ভাষণের গৌরচন্দ্রিকা শেষ করে তিনি সারিবদ্ধভাবে বসা আমাদের দিকে ফিরলেন। তার কণ্ঠ হঠাৎ পরিবর্তিত হয়ে গেল। তিনি আমাদের দিকে চেয়ে বলতে লাগলেন, এখানে আমাদের যেসব সন্তান বসে আছে এরা সবাই শৌর্যে, বীর্যে, শক্তিতে অতুলনীয়। এরা সবাই ঝোসা উপজাতির গর্ব। এরা এক একটি সদ্য প্রস্ফুটিত ফুল। এরা সমগ্র আফ্রিকান জাতির গর্ব। খতনা করে সদ্য আমরা তাদের দায়িত্বশীল পুরুষদের অন্তর্ভুক্ত করেছি, তাদের এক সমৃদ্ধ জীবনের প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি, তাদের সম্মানে আয়োজিত এই উৎসব, এই ভোজসভা সবই অর্থহীন, সব ফাঁকি। আমরা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা কোনোদিনই পূরণ হবার নয়। কারণ আমরা ঝোসারা, আফ্রিকার সমগ্র কৃষ্ণাঙ্গ জাতি এখন সাম্রাজ্যবাদের শিকার হয়েছি। নিজের দেশে আমরা কৃতদাস হইয়াছি, নিজের জমিতে আমরা বর্গাদার হইয়াছি। আমাদের গন্তব্যের উপর আমাদের না আছে নিয়ন্ত্রণ, আমাদের না আছে ভবিষ্যতের জয়ের কোনো শক্তি। এইসব সোনার ছেলেরাই একদিন যথারীতি হতাশায় ডুবে শহরের অলিতে গলিতে গিয়ে গ্লানিময় জীবন কাটাবে, সস্তা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে। আর এর সব কিছুর কারণ আমরা তাদের উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য কিছুই রেখে যেতে পারছি না। সাদা চামড়ার মানুষগুলোর বিলাসী জীবনের ফুর্তির রসদ জোগাড় করার জন্য আমাদের সন্তানেরা তাদের কয়লা খনিতে রাত দিন খেটে মরছে। দিনের পর দিন সূর্যের মুখ পর্যন্ত তারা দেখতে পাচ্ছে না। পশুর মতো খেটে একদিন কাশতে কাশতে রক্তবমি করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমাদের এই তরুণদের মধ্যে অনেকেই সর্দার হবে, কিন্তু কোনোদিন প্রকৃতপক্ষে শাসন ক্ষমতা পাবে না। কারণ আমাদের নিজেদের শাসন করার ক্ষমতা খোদ আমাদের হাতেই নেই। আমাদের শৌর্যবান বহু যোদ্ধা আছে, কিন্তু তারা লড়তে পারবে না, কারণ লড়াই করার মতো কোনো অস্ত্র তাদের হাতে নেই। আমাদের মধ্যে বহু মেধাবী ও প্রজ্ঞাবান রয়েছেন, কিন্তু তারা এইসব তরুণদের শিক্ষা দিতে পারবেন না, কারণ তাদের শিক্ষাদানের উপযুক্ত জায়গা এখনো আমরা দিতে পারিনি। এসব সম্ভাবনাময় তরুণদের স্বপ্ন শুধুমাত্র ওইসব সাদা চামড়ার মানুষগুলোর জন্য মধ্যবিত্ত একটি জীবনের চার দেওয়ালে আটকা পড়ে থাকবে। আমরা যেহেতু তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিতে পারিনি, সেহেতু এসব উপহার সামগ্রী তাদের জন্য উপহাসের শামিল। আমরা জানি কামাতা অর্থ ঈশ্বর সবকিছু দেখেন এবং কখনো ঘুমান না, কিন্তু আমার সন্দেহ হয় কামাতা হয়তো এখনো ঝিমুচ্ছেন। যদি সত্যি তাই হয় তাহলে আমার যাতে তাড়াতাড়ি মৃত্যু হয়, আর আমি সেই কামনা করি যাতে যথাশীঘ্র আমি তার সামনে গিয়ে দাঁড়াতে পারি, যাতে আমি তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে বলতে পারি, আমার অ্যানগু বেনকুকার সন্তানেরা, আমার ঝোসা সমাজের সোনালী ফুলেরা মরে যাচ্ছে, তুমি ওঠো, তুমি তাদের বাঁচাও কামাতা, দোহাই তোমার। সর্দার মেলিককে যখন কথাগুলো বলছিলেন তখন উপস্থিত সবাই পুতুলের মতো স্থির হয়ে তার কথা শুনছিলেন।
তার বক্তব্যে আমার ভীষণ রাগ হচ্ছিল। এমন একটি আনন্দ উৎসবের দিন তিনি যা বলেছিলেন তা কারোই প্রত্যাশিত ছিল না। আমি তখন তার কথার মর্মার্থ বুঝতে পারিনি। আমার মনে হচ্ছিল শ্বেতাঙ্গরা আমাদের কত শিক্ষামূলক বিষয় উপহার দিয়েছে, কত কিছু দিচ্ছে, কত কিছু শিখাচ্ছে, আর এই বুড়োটা নিজের মূর্খতার জন্য সেসব অস্বীকার করছে। সাদারা আমাদের লেখাপড়া শিখাচ্ছে, আর বুড়োটা নিজ অজ্ঞতার কারণে তার মূল্য বুঝতে পারছে না। সে সময় আমার কাছে শ্বেতাঙ্গরা ছিল দেবতা। আমার ধারণা ছিল তারা আমাদের শোষণ করতে আসেনি, উপকার করতে এসেছে। সর্দারের মুখে এসব কথা শুনে তখন তাকে চরম অকৃতজ্ঞ এক বুড়ো ধারী মনে হয়েছিল। উৎসবে উপহার সামগ্রী পাওয়ার পর নিজেকে যখন আমি বিত্তশালী ভেবে গর্ব উপভোগ করছিলাম, তখন আমি বড় হওয়ার স্বপ্নে ভেবে রয়েছিলাম, তখন তার এই উস্কানিমূলক ও হতাশাব্যঞ্জক কথা শুনে মেজাজটা বিগড়ে গিয়েছিল। কিন্তু কি আশ্চর্য, তার সে জ্বালাময় বক্তব্য শিগগিরই আমার চেতনায় কাজ করতে শুরু করলো। কেন করলো তা আজও বুঝতে পারি না। তবে এটুকু বুঝেছি, সেদিনের সেই বক্তব্যের মধ্য দিয়ে সর্দার মেলেকিলি আমার হৃদয়ে একটি বিদ্রোহের বীজ বুনে দিয়েছিলেন। প্রথমে আমি তা বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে সেই বীজে অঙ্কুরোদ্গম হয়ে একটি চারা বড় হতে লাগলো। পরে বুঝতে পারলাম, সেদিন যে অজ্ঞ লোকটা জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন তিনি আমার বিদ্রোহী সত্তা ছাড়া আর কেউ ছিলেন না। যা হোক, অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমি কি মনে করে আবার অ্যাম্বাসি নদীর পাড়ে এলাম। তখন সূর্য ডুবু ডুবু। নদীর গতিপথের দিকে চেয়ে রইলাম। মাইলের পর মাইল আঁকাবাঁকা পথে এই নদী ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। এই নদী আমি আগে কোনোদিন পার হইনি। নদীর ওপারে যে জগৎ তার কিছুই আমি দেখিনি, কিন্তু সেদিন মনের ভেতরটা যেমন কেমন করছিল। একটা নতুন পৃথিবী যেন আমাকে সেদিন হাত ইশারায় ডাকছিল। খতনার পর আমাদের কুড়েঘর দুটোতে রাখা হয়েছিল, আমি সেখানে ছুটে গেলাম। ঘর থেকে বের হওয়ার পর তাতে আগুন ধরে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সে দৃশ্য দেখতে পাইনি। ঝোসা রীতি অনুযায়ী ঘর থেকে বের হওয়ার পর পেছনে তাকানোর অনুমতি ছিল না। প্রতীক অর্থ হলেও যে শৈশব ও তারুণ্যকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার ধ্বংসাবশেষ দেখতে দায়ী হয়তো সেখানে গিয়ে দেখি পিরামিডের মতো দুটো কুঁড়ের ধ্বংসাবশেষ কোনো রকমে দাঁড়িয়ে আছে। পড়ে থাকা ছায়ের স্তূপে মনে হলো কোনো আর অ্যামফিকেজোয়ানের মধুর দিনগুলো ওর নিচে চাপা পড়ে আছে। এখন আমি একজন পুরুষ, আমি চাইলেও এখন আর থিনতি খেলতে পারবো না। অন্যের ক্ষেতে ভুট্টা চুরি করে আগুনে ঝলসে খাওয়ার স্বাদ উপভোগ করতে পারবো না। এখন আমি ইচ্ছে করলে ঘাবের ওলানে মুখ দিয়ে কোবষ্ণ পিজুস ধারা পান করতে পারবো না। আমার কাঁধে এখন দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাকে যারা পুরুষ বানিয়েছে তারা কি জানে আমার ভেতরের শিশুটি এখনো সবুজ, এখনো তরুণ,